প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ উল ফিতর পরবর্তী আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন কার্যক্রমে তোমাদের সাথে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। আজকের এই অনলাইন ক্লাসের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ইতিহাসের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে 15ই আগস্ট কালো রাত্রিতে যারা শাহাদাত বরণ করেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের এবং তার নিকটজন সবাইকে। তোমরা জানো এই মাসটি শোকের মাস। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উদযাপিত হবে এবং এই মাসটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উদযাপিত হবে 8ই আগস্ট। বিভিন্ন কারণে এই আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই আগস্ট মাসে একটি স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছিল এদেশেরই একটি কুচক্র। আমরা যতদিন বাংলাদেশ থাকবে জাতি ওই কুচক্রকে ঘৃণার সাথে স্মরণ করবে। তো শেখ মুজিবুর রহমান, তোমরা জানো বাংলাদেশের নাম বলতে গেলে এই মানুষটির কথা বারবার আমাদের হৃদয় পটে দেখা দেয়, হৃদয় পথে জাগ্রত হয়, কারণ তিনি তার মানবতা দিয়ে, তার মহানুভবতা দিয়ে এই দেশটি স্বাধীন করে গিয়েছেন। এদেশের মানুষের মুক্তির জন্য তিনি আজীবন লড়াই করে গিয়েছেন। অথচ তার সেই লালিত স্বপ্নকে, একটি সদ্য স্বাধীন দেশকে তিনি তিল তিল করে গড়ে তুলে একটি সোনার বাংলায় রূপান্তরের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তিনি বাস্তবায়িত করে যেতে পারেননি। এদেশেরই কিছু বিশ্বাসঘাতক মানুষের হাতে তাকে জীবন দিতে হয়েছিল। তো আমাদের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পক্ষ থেকে মাসটি উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে, তোমরা অলরেডি জেনে গিয়েছ। তার মধ্যে রয়েছে স্বরচিত কবিতা এবং ছোট গল্প, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য রচনা, ডিগ্রি, স্নাতক এবং অনার্সের স্টুডেন্টের জন্য রচনা প্রতিযোগিতা রয়েছে। তোমরা এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণের মাধ্যমে বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে ধারণ করবে, তার স্মৃতিকে, তার আদর্শকে লালন করবে, এই আশা ব্যক্ত করে আজকে আমরা অর্থনীতি অনার্স 3য় বর্ষের পরিসংখ্যান কোর্সের গাণিতিক প্রত্যাশা এই বিষয়টির উপর আমাদের 2য় ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে একটি সমস্যা, গাণিতিক প্রত্যাশার একটি ক্লাস এর আগে আমি নিয়েছিলাম। আজকে গাণিতিক প্রত্যাশার উপর এটা আমার 2য় ক্লাস। সেখানে আমি একটি সমস্যা এখানে বোর্ডে লিখে দিয়েছি। সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে এবং সেই সম্ভাবনা অপেক্ষক থেকে এই 3টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সম্ভাবনা বিন্যাসটি লেখো,
ইহা কি PMF EX মানে expected value of x, variance of x, expected value of 4x minus 2, variance 2 plus 0 3x নির্ণয় করো। অর্থাৎ আমার এই সম্ভাবনা অপেক্ষক থেকে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এর আগের ক্লাসেই আমি সম্ভাবনা অপেক্ষক, দৈব চলকের সম্ভাবনা বিন্যাস, দৈব চলক সম্পর্কিত সম্ভাবনা বিন্যাসের যে বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, এই বিষয়গুলো সম্পর্কে আমি ধারণা দিয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব গাণিতিক প্রত্যাশার গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য রয়েছে। তার মধ্যে তিনটি উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন এর যোগসূত্র। ম্যাথমেটিক্যাল গাণিতিক প্রত্যাশাকে ইংলিশে আমরা জানি ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলে, সেটারই একটি সংক্ষিপ্ত রূপ আমি দিয়েছি ME। তো এই গাণিতিক প্রত্যাশার তিনটি থিওরি বা উপপাদ্য রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যোগসূত্র, যেটাকে আমরা বলি অ্যাডিটিভ ল, আরেকটি হচ্ছে গুণসূত্র মাল্টিপ্লিকেশন ল, এবং আরেকটি হচ্ছে প্রমাণ করতে হয় যে গাণিতিক প্রত্যাশাই মধ্যক। এই তিনটি উপপাদ্য আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তার আগে এই তিনটি বিষয় আলোচনা করতে গেলেই আমাদের আসলে এই সমস্যাটি আমাদের সলভ করা প্রয়োজন পড়বে। তো আশা করি তোমরা সাথেই থাকবে। তোমরা যেহেতু বোর্ডে স্পেস খুব একটি বেশি নেই, সুতরাং তোমরা এই সমস্যাটি তোমাদের খাতায় তোমরা পিক আপ করবে। এরপরে আমি এটি সম্পর্কে সলভ করব। তো গাণিতিক প্রত্যাশার যেই তিনটি উপপাদ্য রয়েছে বা থিওরেম রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যোগসূত্র, অ্যাডিটিভ ল বলি আমরা যেটাকে, আরেকটি হচ্ছে গুণসূত্র মাল্টিপ্লিকেশন ল, এবং গাণিতিক প্রত্যাশাই মধ্যক, এটাও একটি থিওরেম। তো আমি এই সমস্যাটি মুছে ফেললাম। তোমরা তোমাদের নোটবুকে অথবা তোমাদের এক্সারসাইজ বুকে এটি পিক করে নাও। আমরা আমাদের আলোচনা শুরু করব। গাণিতিক প্রত্যাশার যোগসূত্র বা অ্যাডিটিভ ল এটা কি? আমরা জানি গাণিতিক প্রত্যাশা হচ্ছে expected value of x is equal to summation of x into px। এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা বের করার সূত্র বা ফর্মুলা। এখানে আমরা গাণিতিক প্রত্যাশা যেহেতু আগের ক্লাসে আমি ডিসকাস করেছি, আজকে একটু টাচ দিয়ে যাই। সেটা হচ্ছে কোনো দৈব চলক সেটা যদি বিচ্ছিন্ন হোক বা অবিচ্ছিন্ন হোক, সেটার প্রত্যাশিত যেই মান সেটি হচ্ছে ওই দৈব চলকের প্রতিটি মানের সাথে ওই দৈব চলকের প্রতিটি মানের যে সম্ভাবনা, সেটাকে মাল্টিপ্লাই করে ওই মানগুলোর যদি আমরা সাম করি বা যোগফল বের করি, সেই যোগফলটি হচ্ছে প্রত্যাশিত মান বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। এখানে এক্স হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক অথবা অবিচ্ছিন্ন দৈব চলক। তো আমরা যদি এই গাণিতিক প্রত্যাশার যোগসূত্র যেটা বলে, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, অর্থাৎ দুটি বিচ্ছিন্ন দৈব চলক যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে এই দুটো যে গাণিতিক প্রত্যাশা অর্থাৎ এক্স প্লাস ওয়াই যদি যোগ করে
দুটি বিচ্ছিন্ন দৈবচলক এক্স প্লাস ওয়াই, এই দুটোর গাণিতিক প্রত্যাশা হচ্ছে ওই দুটো বিচ্ছিন্ন দৈবচলকের আলাদা আলাদা প্রত্যাশিত মানের যোগফল, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার যোগসূত্র। ME এর যোগসূত্র হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। তাহলে দুটো বিচ্ছিন্ন দৈবচলক যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে সেই দুটোর সমষ্টিগত গাণিতিক প্রত্যাশা হচ্ছে ওই দুটো বিচ্ছিন্ন দৈবচলকের আলাদা আলাদা প্রত্যাশিত মানের যোগফল। এটা হচ্ছে যোগসূত্র। এটা প্রমাণ করা যায়, তোমরা সেটা তোমাদের এক্সারসাইজ বুক থেকে দেখে নেবে। আমি সংক্ষেপে এটা সম্পর্কে ফর্মুলাটা লিখে দিলাম। আরেকটি হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের গুণসূত্র। সেটি হচ্ছে এক্স এবং ওয়াই যদি দুটি বিচ্ছিন্ন দৈবচলক হয়, সেটার প্রত্যাশিত যেই মান সেটি হচ্ছে এই দুটোর প্রত্যাশিত গুণফলের সমান, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। অর্থাৎ এক্স এবং ওয়াই যদি দুটি স্বাধীন চলক হয়, তাহলে সেই দুটোর স্বাধীন চলকের প্রত্যাশিত যেই মান, সে দুটোর গুণফলের যেই সমষ্টি, সে দুটোর যে গুণফল, সেই গুণফলের যে প্রত্যাশিত মান, সেটি হচ্ছে এই দুটোর মাল্টিপ্লিকেটিভ ল বা গুণসূত্র। আমরা আরেকটি বিষয়, সেটি হচ্ছে গাণিতিক প্রত্যাশায় মধ্যক। আমরা জানি একটি ডাটা সেটের মধ্যম যেই মান, সেই মধ্যম মানটি হচ্ছে মধ্যক। একটি ডাটা সেটের অথবা একটি ডাটা সিরিজের গড় বলি, মিডিয়ান বলি বা মধ্যক বলি, এগুলো হচ্ছে ওই ডাটা সেটের কেন্দ্রীয় মান। তাহলে এখানে একটি উপপাদ্য হচ্ছে গাণিতিক প্রত্যাশায় মধ্যক, অর্থাৎ মধ্যক হচ্ছে এখানে এক্স বার বা গাণিতিক গড়, মানে গাণিতিক গড়েই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। এটার অর্থ হচ্ছে সেটা গাণিতিক প্রত্যাশায় মধ্যক, কারণ মধ্যক হচ্ছে গাণিতিক গড়। তার মানে হচ্ছে প্রত্যাশিত যেই মান, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বার, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বার, এটা হচ্ছে প্রত্যাশিত মান, এটা হচ্ছে গাণিতিক গড়। আর এই গাণিতিক গড়কেই আমরা বলি মধ্যক। গাণিতিক গড়ের একটি প্রকার বা একটি ধরন হচ্ছে মধ্যক। তাহলে সেটা যদি আমরা একটু প্রমাণ করতে চাই, ধরো যদি কোনো বিচ্ছিন্ন দৈবচলক হয় এক্স, এবং এই এক্সের যদি কতগুলো ভ্যালু হয়, x1, x2 এভাবে xn পর্যন্ত কতগুলো যদি মান থাকে, একটু খেয়াল করো, একটি বিচ্ছিন্ন দৈবচলক যদি হয় x এবং সেই xের যদি কতগুলো ভ্যালু থাকে x1, x2 এবং xn, এবং এই বিচ্ছিন্ন দৈবচলক এক্সের যদি একটি সম্ভাবনা বিন্যাস থাকে, যেটাকে আমরা লিখি px, তাহলে এই প্রত্যেকটা ভ্যালুর জন্য একটি সম্ভাব্য মান আছে, সেটি হচ্ছে px1, px2 এভাবে pxn, এইভাবে, ঠিক না? তাহলে আমরা কি বললাম, কোনো বিচ্ছিন্ন দৈবচলক যদি এক্স হয় এবং এক্সের যদি কতগুলো মান থাকে এবং সেটার যদি প্রত্যেকটার জন্য যদি আলাদা আলাদা সম্ভাব্য মান থাকে, এবং এই এক্সের যদি গণসংখ্যা থাকে, কি থাকে, এক্সের যদি গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি থাকে, যেটাকে আমরা বলি
x1-এর যে ফ্রিকোয়েন্সি সেটা হলো f1, f2, এভাবে fn পর্যন্ত থাকে। তাহলে সেটার মধ্যক আমরা কিভাবে বের করি? সেটার মধ্যক যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখি, এই মধ্যক হচ্ছে x বার, এটা হচ্ছে xn ইন্টু fn প্লাস x2 ইন্টু f2 প্লাস xn ইন্টু fn, এইভাবে লিখি আমরা, না, ডিভাইডেড বাই n, ডিভাইডেড বাই n। এই n হচ্ছে এখানে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। আর এই fn, f2 এগুলো হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা। এইভাবে আমরা মধ্যক বের করে থাকি বা গাণিতিক গড় বের করে থাকি। অর্থাৎ x1-কে আমরা ওই x1-এর যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা আছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করি। এভাবে প্রত্যেকটি ভ্যালুকে আমরা ওই গণসংখ্যা দ্বারা গুণ করে এরপরে আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যেটা বের হয় সেটা হচ্ছে গাণিতিক গড়। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি যে x বার ইজ ইকুয়াল টু xn ইন্টু fn ডিভাইডেড বাই n প্লাস x2 ইন্টু f2 ডিভাইডেড বাই n, অর্থাৎ এই প্রত্যেকটি টার্মকে যদি আমি আলাদা করি তাহলে এইভাবে লেখা যায় xn ইন্টু fn ডিভাইডেড বাই n। তাহলে কি হলো, এই যে অংশটা fn, অর্থাৎ fn-কে যদি আমরা n দ্বারা ভাগ করি, এইটা হচ্ছে কি টোটাল, এটা হচ্ছে আপেক্ষিক গণসংখ্যা আর এটা হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে এই যে এটাকে বলা হয় আপেক্ষিক গণসংখ্যা। দেখা গেল একটি ক্লাসে মোট 50 জন স্টুডেন্ট আছে। এই 50 জন স্টুডেন্টের মধ্যে একটি পরীক্ষায় বিভিন্ন জন বিভিন্নভাবে নাম্বার পেয়েছে। ধরো 50 জন স্টুডেন্টের মধ্যে যদি 30 মার্কের একটি ইনকোর্স পরীক্ষা হয়, তাহলে ধরো 5 জনে পেয়েছে 20 নাম্বার করে, ধরো 10 জনে পেয়েছে 15 নাম্বার করে, এভাবে আমরা ফ্রিকোয়েন্সি করি। তখন আমরা কি করি যে এই 5 জনের নাম্বার যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি 5 গুণন 20, এই 10 জনের নাম্বার যদি বের করতে চাইলে তাহলে 10 গুণন 15, এভাবে আমরা বের করি। এই 20, 15 এইটা যদি হয় এইটা হচ্ছে সংখ্যা, এইটাকে আমরা লিখি f1, f2, অর্থাৎ আলাদা আলাদা গণসংখ্যা। আর মোট গণসংখ্যা হচ্ছে এখানে 50 জন স্টুডেন্ট, যেহেতু এখানে n হচ্ছে 50, আর এই 50 জনের মধ্যে 20 জনে দেখা গেছে 5 জনে দেখা গেছে 20 নাম্বার করে পেয়েছে, তাহলে এই 5 হলো f1। 10 জনে দেখা গেছে 15 নাম্বার করে পেয়েছে, তাহলে 10 হলো f2। এইভাবে তাহলে আমরা যদি 50 জনের মধ্যে 50 জনের মধ্যে যদি 5 জন বের করতে চাই তাহলে আমরা লিখি যে 5 ডিভাইডেড বাই 50। এইটাকে বলা হয় আপেক্ষিক গণসংখ্যা। এটাকে বলা হয় কি আপেক্ষিক গণসংখ্যা। এই আপেক্ষিক গণসংখ্যাটা মূলত এক ধরনের প্রবাবিলিটি ক্রিয়েট করে, এক ধরনের সম্ভাবনা তৈরি করে। এই জন্য এটাকে আমরা সম্ভাবনা বিন্যাসের সাথে তুলনা করে থাকি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এটা যেহেতু আপেক্ষিক গণসংখ্যা সুতরাং এটাকে আমরা লিখতে পারি x ইন্টু পি x1 প্লাস x2 ইন্টু পি x2 প্লাস xn ইজ ইকুয়াল টু পি xn। তাহলে এগুলো কিন্তু কি হলো, অর্থাৎ এই যে x যদি কোনো দৈব চলক হয় সেটার সাথে কিন্তু এটার সম্ভাবনা গুণ হয়ে গেল। x যদি কোনো দৈব চলক হয় তাহলে এই দৈব চলকের প্রতিটি মানের সাথে তার সম্ভাবনা মান ওই মানটি
ঘটার যেই সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে গেল। তাহলে এভাবে আমরা কি পাই, সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, এই সবগুলো এক্স যদি আমি যোগ করি, অর্থাৎ এই সবগুলো যদি আমরা সামেশন করি, তাহলে আমরা কি পাই, এটা হচ্ছে সেই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, প্রত্যাশিত মানের যে সূত্র সেটা কি ছিল, সামেশন অফ এক্স ইজ ইকুয়াল সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। এখানে পি এক্স হচ্ছে সম্ভাবনা বিন্যাস, আর এক্স হচ্ছে দৈব চলকের মান। তাহলে এটাই তো সেই এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তাহলে এটাই আমরা বলতে চেয়েছিলাম যে গাণিতিক প্রত্যাশায় মধ্য। তাহলে এইটা হচ্ছে প্রত্যাশিত মান, মানে গাণিতিক প্রত্যাশা, আর এই এক্স বার ইজ ইকুয়াল টু হচ্ছে মধ্য। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম যে কি মধ্যকেই হচ্ছে গাণিতিক প্রত্যাশা, বা গাণিতিক প্রত্যাশাই হচ্ছে মধ্য, কারণ এক্স বার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু ইজ ইকুয়াল টু এক্স, এটা আমরা এখানে প্রমাণ করে দেখালাম। এবার আমরা আমাদের সেই সমস্যাটি সমাধান করব। আমাদের সমস্যাটি আমি আবার লিখছি। আমাদের সম্ভাবনা অপেক্ষকটা ছিল পি এক্স ইজ ইকুয়াল টু 1/10x, যেখানে এক্সের মান, যেখানে এক্স ইজ ইকুয়াল টু 1 2 3 4 ছিল, অন্যথায় জিরো হবে, অর্থাৎ এই সম্ভাবনা অপেক্ষক থেকে এই যে এটা তো সম্ভাবনা অপেক্ষক, অর্থাৎ এক্স যদি একটি দৈব চলক হয়, সেটার যে সম্ভাবনা অপেক্ষক, সেটার এই সম্ভাবনা অপেক্ষকের ফাংশন দেওয়া আছে। এখান থেকে আমাদের ক নাম্বার যেই প্রশ্ন ছিল সেটা কি ছিল, যে এটার সম্ভাবনা বিন্যাসটি আমার লিখতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে সম্ভাবনা অপেক্ষকের যেই এক্সটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই এক্সটি দৈব চলক, কিন্তু কোন ধরনের দৈব চলক, এটা কি বিচ্ছিন্ন দৈব চলক নাকি একটি অবিচ্ছিন্ন দৈব চলক? তাহলে এটার বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে, দেখো এখানে কিন্তু এক্সের যেই ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু এখানে আইডেন্টিফাই, অর্থাৎ ফিক্সড করে দিয়েছে। এক্সের যেই ভ্যালুগুলো সেটি হবে 1 2 3 or 4, এই চারটি ভ্যালুর যে কোনো একটি ভ্যালু হবে, অন্যথায় এই সম্ভাবনা বিন্যাসের যে মান সেটি হবে 0। এখন এই মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্সের যেই ভ্যালুগুলো আছে সেগুলো 1 2 3 4, এটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা জানি যেই দৈব চলকের মান সংখ্যায় প্রকাশ করা যায় এবং সেই সংখ্যা কাউন্টেবল বা গণনাযোগ্য। এখানে এক্সের যেই মানগুলো রয়েছে 1 2 3 4, এগুলো কাউন্টেবল বা এগুলো আমরা গণনা করতে পারি, গণনার কাজে আমরা এগুলো ব্যবহার করি, এই জন্য এটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক। আর যদি এই মানগুলো ফ্র্যাকশনে দেওয়া থাকতো বা ভগ্নাংশ আকারে দেওয়া থাকতো, যদি এরকম থাকতো যে এক্সের যেই ভ্যালু সেটি হচ্ছে 0 ইজ লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 4, দেখো এক্সের ভ্যালুটা সেটা 0-র চেয়ে ছোটও হতে পারে অথবা 0-র সমানও হতে পারে, অর্থাৎ এক্সের যেই ভ্যালু সেটি নিম্নতম, সবচেয়ে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 এবং এক্সের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 4। কিন্তু এক্সের এই 0 এবং 4-এর মধ্যে আরও কতগুলো ভ্যালু যেটা এক্স অ্যাজিউম করতে পারে, সেটা কিন্তু এখানে নির্দিষ্ট না, এই রেঞ্জের মধ্যে নির্দিষ্ট না। এরকম যদি হতো তাহলে সেটা হতো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল বা অবিচ্ছিন্ন দৈব চলক। কিন্তু এখানে যেহেতু এক্সের ভ্যালুগুলো আমরা দেখছি যে 4টি ভ্যালু দেওয়া আছে, এই জন্য এখানে এই সম্ভাবনা অপেক্ষকটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক বা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলের একটি সম্ভাবনা অপেক্ষক।
আমরা এখান থেকে যেহেতু সম্ভাবনা বিন্যাস বের করতে বলেছে, যে এই অপেক্ষক থেকে এক্সের সম্ভাবনা বিন্যাসটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের বিচ্ছিন্ন দৈবচলক হচ্ছে এক্স। এই এক্সের ভ্যালুগুলো তাহলে কি কি? 1, 2, 3, 4 এই 4টি ভ্যালু দেওয়ার সাপেক্ষে এক্সের এই ভ্যালুগুলো দেওয়ার সাপেক্ষে এক্সের সম্ভাবনা বিন্যাসটি কি হবে? তাহলে আমাদের এই সম্ভাবনা বিন্যাস হচ্ছে px। এখান থেকে আমরা তাহলে এই যে px হচ্ছে এখানে 1/10x, এই যে ফাংশনটি বা অপেক্ষকটি দেওয়া আছে, এখানে আমরা এক্সের ভ্যালু যখন 1 তখন এই ফাংশনের মান কত দাঁড়ায়? তাহলে এইটাকে 1 × 10, এখানে এক্সের ভ্যালু যদি এখানে 1 হয় তাহলে কত হয়? 1/10। এভাবে আমি একটু এটা সরিয়ে লিখি এই দিকে, 1/10 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে হবে 1/10। এরপরে অর্থাৎ এই ফাংশনে আমি এক্সের মানগুলো বসিয়ে এই ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে 1/10 এক্সের ভ্যালু হবে 2, তাহলে কি হবে? 2/10। এরপরে 1/10 এক্সের ভ্যালু হবে 3, তাহলে কি হবে? 3/10। এখানে 1/10 এক্সের ভ্যালু হচ্ছে 4, তাহলে কত হবে? 4/10। এই যে 4টি ভ্যালু পেলাম আমি, এক্সের 4টি মানের জন্য 4টি সম্ভাব্য মান পেলাম। এই অর্থাৎ এক্সের ভ্যালু 1 হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/10, এক্সের ভ্যালু 2 হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/10। এভাবে আমি এক্সের 4টি ভ্যালু হওয়ার জন্য যে সম্ভাব্য মান সেটি আমি বের করলাম। এই 4টি মানকেই বলে সম্ভাবনা বিন্যাস, বিচ্ছিন্ন দৈবচলক এক্সের সম্ভাবনা বিন্যাস। তাহলে আমি কিন্তু ক নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে এক্সের যে সম্ভাবনা অপেক্ষক দেওয়া আছে সেখান থেকে এক্সের সম্ভাবনা বিন্যাসটি আমি বের করলাম। এক্সের সম্ভাবনা বিন্যাস হচ্ছে px = px 1/10, 2/10, 3/10, 4/10। দ্বিতীয় যেই প্রশ্নটি আমাদের ছিল সেটি হচ্ছে ইহা কি PMF। খ নম্বরে যেই প্রশ্নটি ছিল সেটা কি, যে এই সম্ভাবনা বিন্যাসটি যে আমি বের করলাম সেটি কি PMF কিনা। PMF কি? এটি মূলত প্রবাবিলিটি ম্যাস ফাংশন, যেটাকে আমরা সম্ভাবনা ভর অপেক্ষক বলে থাকি। এটি সম্ভাবনা ভর অপেক্ষক কিনা। তোমরা জানো সম্ভাবনা ভর অপেক্ষক কখন হয়? যদি সেই দৈবচলকটি বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন দৈবচলকের যে সম্ভাবনা বিন্যাস সেটাকে আমরা বলি সম্ভাবনা ভর অপেক্ষক, ইংলিশে বলি প্রবাবিলিটি ম্যাস ফাংশন বা সংক্ষেপে বলি PMF। তাহলে আমাদের এই সম্ভাবনা বিন্যাসটি PMF কিনা সেটি প্রমাণ হওয়ার জন্য বা সেটি জানার জন্য আমাদের একটি কন্ডিশন জানতে হয়। সেটি হচ্ছে সম্ভাবনা বিন্যাসের যেই সমষ্টি, সেই সমষ্টি যদি 1 হয় তাহলে আমরা বলি যে এটি একটি সম্ভাবনা ভর অপেক্ষক। তাহলে আমরা সেই সম্ভাবনা বিন্যাসের যেই প্রতিটি মান, সেই মানগুলো যোগ করলে সেটি কি 1-এর সমান হয়। তাহলে আমরা দেখি এটাই তো সেই এক্সের সম্ভাবনা বিন্যাস। তাহলে সম্ভাবনা বিন্যাসের যে মানগুলো আছে সেটা যদি আমি যোগ করি, এটিতে দাগ পড়ছে না, এটি যদি আমরা যোগ করি তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশন অফ px। এই 1/10, 2/10, 3/10, 4/10 এটা যোগ করলে হয় 1। এটা যোগ করলে হয় কি হয়? 1। তাহলে এক্সের প্রতিটি ভ্যালুর জন্য আমি যেই মানগুলো পেলাম, অর্থাৎ সম্ভাব্য মানগুলো পেলাম, সেই সম্ভাব্য মানগুলোর যে সমষ্টি সামেশন অফ px এটা = 1 হলো। তাহলে আমাদের সেই আমরা জানি সম্ভাবনার সর্বোচ্চ সমষ্টি, সম্ভাবনার প্রতিটি মান যোগ করলে সর্বোচ্চ মান হবে 1।
1-এর সমান হবে। এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলি এটি হচ্ছে সম্ভাবনা ভর অপেক্ষ। তাহলে আমি কিন্তু খ নম্বরের উত্তর পেয়ে গেলাম যে যেহেতু এটি একটি এক্স একটি বিচ্ছিন্ন দৈব চলক এবং সামেশন অফ পি এক্স ইজ ইকুয়াল টু 1, সুতরাং এটি একটি সম্ভাবনা ভর অপেক্ষক বা এটি একটি পিএমএফ বা প্রবাবিলিটি ম্যাচ ফাংশন। এবার হচ্ছে আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দিব। গ নম্বর প্রশ্নটি ছিল আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করতে হবে, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আমাদের বের করতে হবে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আমরা কিভাবে বের করব, সেটার সূত্রটি কি? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সের অর্থাৎ প্রত্যাশিত মান, বিচ্ছিন্ন দৈবচলক এক্সের প্রত্যাশিত মান, এটা বের করার সূত্রটি কি ছিল? সামেশন অফ এক্স পি ইন্টু এক্স। এই হচ্ছে সূত্রটি। প্রত্যাশিত মান বের করার সূত্রটি হচ্ছে সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। এখানে এক্স হচ্ছে বিচ্ছিন্ন দৈবচলকের প্রতিটি মান এবং পি এক্স হচ্ছে ওই প্রতিটি মান ঘটার সম্ভাবনা। তাহলে বিচ্ছিন্ন দৈবচলকের প্রতিটি মানকে ওই প্রতিটি মানের যেই সম্ভাবনা সেই সম্ভাবনা দ্বারা গুণ করে সেই যোগফল নিলে সেই গুণফলগুলোর যদি আমি আবার যোগফল নেই তাহলে এটা আমরা বের করব প্রত্যাশিত মান। তাহলে তোমরা একটু খেয়াল করো, এখানে আমাদের দুটো ভ্যালু লাগবে, একটা হচ্ছে এক্সের ভ্যালু আর একটা হচ্ছে ওই এক্সের প্রতিটি ভ্যালুর সম্ভাবনা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই ফার্স্ট কলামে এক্সের ভ্যালুগুলো দেওয়া আছে এবং সেকেন্ড কলামে কিন্তু আমাদের পি এক্সের মান দেওয়া আছে। এখন এটা যদি আমি অর্থাৎ ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলাম যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমি ওই ভ্যালুটা পেয়ে যাই। অর্থাৎ আমার থার্ড যে ভ্যালুটি সেটি হচ্ছে এক্স ইন্টু পি এক্স। এখান থেকে কিন্তু আমরা পেতে পারি অর্থাৎ 1 দ্বারা, তাহলে 1/10কে আমরা যদি গুণ করি তাহলে কি হয়, অর্থাৎ 1/10কে আমরা 1 দ্বারা গুণ করব। না, এটা পরে লিখি, যেহেতু এক্সের ভ্যালু হচ্ছে 1 আর পি এক্সের ভ্যালু হচ্ছে 1/10, তাহলে কি হয় 1/10। এক্সের ভ্যালু হচ্ছে 2, পি এক্সের ভ্যালু হচ্ছে 2/10, তাহলে কত হয় 4/10। এক্সের ভ্যালু হচ্ছে 3 আর পি এক্সের ভ্যালু হচ্ছে 3/10, তাহলে কত হয় 9/10। এক্সের ভ্যালু হচ্ছে 4, পি এক্সের ভ্যালু হচ্ছে 4/10, তাহলে কত হয় 16/10। তাহলে আমরা কি করলাম, এই এক্স ইন্টু পি এক্সের ভ্যালুগুলো আমি পেয়ে গেলাম, কিন্তু এই ভ্যালুগুলো পাওয়ার পরে এই চারটি ভ্যালুকে যখন আমি সাম করব তখন হচ্ছে আমি এই ই এক্সের মানটা পেয়ে যাব, ই এক্সের মানটি পেয়ে যাব। তাহলে আমি এইটাকে যদি আমি সাম করি তাহলে কি হয়, সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, অর্থাৎ এই চারটিকে যদি আমি যোগ করি, এটা এখানে করলেই হতো, তাহলে কি হবে 1/10 প্লাস 4/10 প্লাস 9/10 প্লাস 16/10। এখানে লসাগু যেহেতু 10, এই উপরের হর যেহেতু 10, লবগুলো যোগ করলেই হয়ে যায়। 4 আর 1 5, 9 আর 5 14, 14 আর 16 হচ্ছে 30। এখন 30কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হয় 3। তাহলে প্রত্যাশিত যেই মান এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স সেটা কিন্তু আমি পেয়ে গেলাম, সেটি হচ্ছে 3। অর্থাৎ এই সম্ভাবনা অপেক্ষক থেকে আমি যদি প্রত্যাশিত মান বের করি সেটির মান হচ্ছে 3। তোমরা বুঝতে পেরেছ আশা করি। এভাবে আমরা কোনো বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাবনা অপেক্ষক দেওয়া থাকলে সেই সম্ভাবনা অপেক্ষক থেকে আমরা সম্ভাবনা বিন্যাস বের করব এবং সেই সম্ভাবনা বিন্যাস এবং সেই বিচ্ছিন্ন দৈব চলকের মান থেকে আমরা এইভাবে প্রত্যাশিত মান বের করব। এবার হচ্ছে আমরা দ্বিতীয় যেই
অংশটি আছে সেটি হচ্ছে Vx, অর্থাৎ এই বিচ্ছিন্ন দৈব চলক x এর ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক বের করতে হবে। আমি এর আগের ক্লাসে কিভাবে ভ্যারিয়েন্স বের করতে হয় সেটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা আগের ক্লাসটি যারা উপভোগ করেছিলে এখন তাদের জন্য এটি খুবই ইজি হবে। ভ্যারিয়েন্স অফ এক্স, এটার সূত্র কি? সূত্রটি তোমরা কখনোই মুখস্থ করবে না। তোমরা যদি এই বিষয়গুলো বুঝে বুঝে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই ইজি হবে, আর যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু এটা খুবই কঠিন একটি বিষয়। এটার সূত্রটি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এই হচ্ছে সূত্রটি। এক্সপেক্টেড অর্থাৎ এক্স যদি কোনো বিচ্ছিন্ন দৈব চলক হয় সেটির যেই ভ্যারিয়েন্স বা ভেদাঙ্ক আমরা বের করি সেটি এই ফর্মুলার সাহায্যে আমরা বের করতে পারবো। সেটি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এখানে কিন্তু একটি মান আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, সেটা কিন্তু আমরা পেয়েছি অলরেডি। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম না, কিন্তু আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার সেই মানটি কিন্তু আমাদের হাতে নেই, এটি আমাদের বের করে নিতে হবে। এটাকে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটা কি সূত্রটা যেন কি ছিল? সেটি হচ্ছে সামেশন অফ এক্স ইন্টু পি এক্স, অর্থাৎ প্রত্যাশিত মান বের করার সূত্র হচ্ছে সামেশন অফ এক্স ইন্টু পি এক্স। তাহলে এইটা যদি স্কোয়ার হয়, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা যদি স্কোয়ার হয় তাহলে এইটার সূত্রটি কী দাঁড়াবে? সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স এই দাঁড়াবে। অর্থাৎ এটাকে আমরা আরেকটু যদি বিস্তারিতভাবে লিখি তাহলে হবে সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স মাইনাস, এটা আর লিখলাম না যেহেতু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সের মান হচ্ছে 3, এটার আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আমার কি দরকার? এক্স স্কোয়ার দরকার এবং এটার সাথে ওইটার মান দরকার। তাহলে এখান থেকে কিন্তু আমি এক্সের ভ্যালু যেহেতু দেওয়া আছে এখান থেকে কিন্তু আমি এক্স স্কোয়ারের মানটি বের করতে পারবো, আর পি এক্সের মান যেহেতু আমার দেওয়া আছে সেখান থেকে আমি কিন্তু এই ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে যদি আমি আরেকটি কলাম সংযোজন করি আমি কিন্তু তাহলে এই ভ্যারিয়েন্সের মানটিও বের করে তোমাদেরকে দেখাতে পারবো। অর্থাৎ আমার কি দরকার? দরকার হচ্ছে এক্স স্কোয়ার পি এক্স, এটা আমার দরকার। তাহলে আমি ওই অংশটি পেয়ে যাব। এখন এক্স স্কোয়ার মানে হচ্ছে তাহলে এই যে এক্সের ভ্যালু আছে 1 এর স্কোয়ার ইন্টু পি এক্সের মান কত দেওয়া আছে? 1/10। তাহলে কত আসে এখানে? 1/10। এবার 2 স্কোয়ার, অর্থাৎ এক্সের প্রতিটি ভ্যালুকে আমি স্কোয়ার দিচ্ছি এবং ওই ভ্যালুর করেসপন্ডিং যেই প্রবাবিলিটি অফ এক্স আছে সেটাকে আমি গুণ করে নিচ্ছি। 2 স্কোয়ার ইন্টু এখানে আছে পি এক্সের মান হচ্ছে 2/10, তাহলে কত আসে? 4। এখানে আছে 4 দিয়ে আমি 2কে গুণ করলে হচ্ছে 8/10। এবার হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এটার পি এক্সের মানটি হচ্ছে 3/10, তাহলে কত আসে? এখানে হচ্ছে 9, 3 স্কোয়ার মানে 9 এর যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 27/10। এবার হচ্ছে 4 স্কোয়ার 4/10, তাহলে কত আসে? 16 আসে, ঠিক না? 4 স্কোয়ার আছে 16 এর 4 দিয়ে গুণ করলে 64/10। তাহলে আমি কিন্তু এক্স স্কোয়ার পি এক্সের প্রতিটি মান পেয়ে গেছি, কিন্তু আমার সূত্রে যেটা দরকার সেটা হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার পি এক্স। তাহলে কিন্তু আমার এই মানগুলোকে আবার সাম করা লাগবে। তাহলে আমি পেয়ে যাব সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। তাহলে কত আসে? যেহেতু হর 10 এই জন্য আমি 10 লিখলাম, আর উপরের লবগুলো আমি যোগ করে ফেলি। 1 আর 8 9, 9 আর 27 কত?
9 আর 27 হলো 36, 36 আর হলো যা 64 কত হয়? 36 যোগ হলো 64, 10, 70, 80, 80 হয়, 80 হয় না? 80। এখান থেকে আমি যদি করি তাহলে 8। তাহলে আমি এই জিনিসটার মান পেয়ে গেলাম কত? 8। কত পেয়ে গেলাম? 8। তো 100/10 হয়, 100/10, তার মানে এটার ভ্যালু হয় 10। এবার তাহলে আমি এই যে ভ্যালুটা পেয়ে গেলাম, এখন যদি আমি সূত্রে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি এটা পেয়ে যাব। কি ছিল এখানে? এক্সপেক্টেড ভেরিয়েন্স অফ এক্স কি ছিল আমার? সামেশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এটার আগে ছিল এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হলো হোল স্কোয়ার। এই ছিল ভেরিয়েন্সের সূত্রটি। এইটা ভাঙাইলে আবার এটা হয় মাইনাস এইটা যেহেতু কত ছিল? 3 যেহেতু স্কোয়ার, এটার ভ্যালু পেলাম আমি 10, ঠিক না? এই যে এখান থেকে পেলাম 10। তাহলে এই 10 মাইনাস হচ্ছে এখানে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে থাকে 1, অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে এতক্ষণ আমরা কোনো একটি বিচ্ছিন্ন দৈবচলকের সম্ভাবনা অপেক্ষক দেওয়া থাকলে সেই সম্ভাবনা অপেক্ষক থেকে সম্ভাবনা বিন্যাস কিভাবে বের করতে হয়, সেই সম্ভাবনা বিন্যাসটি পিএমএফ কিনা অথবা আরেকটি আছে পিডিএফ মানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কিনা, সেটি কিভাবে প্রমাণ করতে হয় সেটি আমরা দেখলাম। এবং সেই সম্ভাবনা বিন্যাস থেকে কিভাবে প্রত্যাশিত মান বের করতে হয় এবং সেই প্রত্যাশিত মানের কিভাবে ভেদাঙ্ক বের করতে হয়, এতক্ষণ আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। আমাদের আরও এই যে চারটি আমরা করলাম, আরও দুটো বিষয় রয়েছে গ নম্বরে, সেটি হচ্ছে এরপরের বিষয়টি খুবই ইজি, যে এক্সপেক্টেড ভ্যালু অফ 4x - 2 এটিও বের করতে হবে না? এক্সপেক্টেড ভ্যালু অফ 4x - 2 এইটার মান আমার বের করতে হবে। তোমরা জানো যে গাণিতিক প্রত্যাশার কতগুলো ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে কোনো ধ্রুবক এবং চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে বের করে নিয়ে আসি এবং অন্যটার মান হয় 0। অর্থাৎ এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে হয় 4 ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, আর কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবকের যেই প্রত্যাশিত মান সেটা ওটাই হয়, তাহলে এটা 2a হবে। কি বললাম? এটি গাণিতিক প্রত্যাশার একটি ধর্ম বা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কোনো ধ্রুবক এবং চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটার প্রত্যাশিত মান হচ্ছে ওই ধ্রুবককে ওই চলকের প্রত্যাশিত মান দ্বারা গুণ করা, এবং কোনো ধ্রুবকের প্রত্যাশিত মান ওই ধ্রুবকেই, যেহেতু এটা একটি কনস্ট্যান্ট। তাহলে এখন এখানে কি হবে? 4, আর এক্সপেক্টেড ভ্যালু অফ এর মান আমরা পেয়েছিলাম 3 - 2, তাহলে 3 × 4 = 12 - 2 = 10, তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম 10। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আরেকটি মান বের করতে হবে। গ নম্বরে আমাদের আরেকটি মান বের করতে হবে, সেটি হচ্ছে v × 2 + 0.3x। এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার যেই ভেদাঙ্ক, সেই ভেদাঙ্কেরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে কোনো ধ্রুবকের যেই ভেদাঙ্ক সেটি 0, অর্থাৎ ভেরিয়েন্স অফ কে, এখানে কে যদি একটি ধ্রুবক হয় তাহলে এটার মান হচ্ছে 0। আর তাহলে আমার কি থাকে? এখানে থাকে, আমরা এটাকে লিখব 0 +
এখানে কি লিখব, ভ্যারিয়েন্স অফ এই 0.3টা বের করে নিয়ে আসব ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স, ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করে ফেলব এই ভ্যারিয়েন্স অফ এক্সের মান কিন্তু আমরা বের করেছিলাম, ভ্যারিয়েন্স অফ এক্সের মান আমরা বের করেছিলাম। এটির স্কোয়ার হয়, এটি একটি ধর্ম, অর্থাৎ কোনো ধ্রুবক যদি কোনো চলকের সাথে গুণ অবস্থায় থাকে এবং এটার যদি ভ্যারিয়েন্স বের করতে হয় তাহলে ফর্মুলাটি হচ্ছে এই কেটা বের করে নিয়ে এসে এটার স্কোয়ার দিতে হবে। এখানে কেটি হচ্ছে ধ্রুবক আর ওই চলকের ভ্যারিয়েন্স বের করতে হবে। সেই সূত্রটি এখানে হয়েছে, ধ্রুবকটি বের করে তার স্কোয়ার দিতে হয়েছে, হোল স্কোয়ার, এবং ওই চলকটির ভ্যারিয়েন্স আমরা বের করব। এটি হচ্ছে গাণিতিক প্রত্যাশার যেই ভেদাঙ্ক তার একটি বৈশিষ্ট্য বা ধর্ম। তোমরা সবগুলো বৈশিষ্ট্য বা ধর্ম তোমাদের রেফারেন্স বই থেকে শিখে নেবে। তাহলে এখন আমাদের কি হলো, এখানে 0 প্লাস এই 0.3 যেই স্কোয়ার সেটা করলে কি হয় 0.09, আর এই ভ্যারিয়েন্স অফ এক্স সেটা আমরা কত পেয়েছিলাম, ভ্যারিয়েন্স অফ এক্স এর আগে আমি বের করেছিলাম, ভ্যারিয়েন্স অফ এক্স, ভ্যারিয়েন্স অফ এক্সের মান পেয়েছিলাম আমি 1, ভ্যারিয়েন্স অফ এক্সের মান পেয়েছিলাম আমি 1, বিএক্সের মান পেয়েছিলাম 1। তাহলে এটা কত হয় 0.09। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সবগুলো বিষয়ের মান আমরা বের করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আজকে আমরা কি শিখলাম, যে গাণিতিক প্রত্যাশার গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য এবং সেই উপপাদ্য থেকে কিভাবে একটি সম্ভাবনা বিন্যাস যদি দেওয়া থাকে বিচ্ছিন্ন দৈব চলকের, সেখান থেকে কিভাবে আমরা ওই সম্ভাবনা বিন্যাস বের করব, সেই সম্ভাবনা বিন্যাসটি কোন ধরনের পিএমএফ হবে না পিডিএফ হবে সেটি বের করব, এবং সেই সম্ভাবনা বিন্যাস থেকে গাণিতিক প্রত্যাশার যে প্রত্যাশিত মান এবং গাণিতিক প্রত্যাশার যে ভেদাঙ্ক এবং অন্যান্য যেইগুলো দেওয়া থাকে সেগুলো আমরা বের করে দেখালাম। এই প্রশ্নের সমাধানটি আমি শুধু বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে দেখিয়েছি। এটি যদি অবিচ্ছিন্ন দৈব চলক হয় তখন কিন্তু তোমাদের অন্য সিস্টেমে, অর্থাৎ এই সম্ভাবনা বিন্যাসটি অন্য উপায়ে আমার বের করতে হবে। সেটি আমি আরেকদিন আলোচনা করব, একটি সমস্যার সমাধান করে সেটি তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বা অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে সম্ভাবনা বিন্যাস বের করার জন্য আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশনের আশ্রয় নিতে হয়, সেটি অন্য প্রক্রিয়া। তো আশা করি তোমাদের আজকের এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেটি আমাকে জানিয়ে দিবে, কমেন্টস বক্সে তোমরা তোমাদের কমেন্টসগুলো করে জানিয়ে দিবে। আর শুরুতেই যেটি বললাম যে এই মাসটি হচ্ছে আগস্ট মাসটি শোকের মাস। তবে শোক থেকে আমাদের শক্তি সঞ্চয় করে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে এবং আমাদেরও এই শোককে শক্তিতে রূপান্তর করে আমাদের টিকে থাকতে হবে। মানবতার মুক্তি কিভাবে ত্বরান্বিত করা যায় এই মাস থেকে আমাদের সেটা শিখতে হবে। তো আজকের এই ক্লাসটিতে যারা আমার সাথে ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করেছি। পরবর্তী ক্লাসের তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।